তো আজকে লেকচার শুরু করা যাক। তো আজকে দেখো আমরা মাদ্রাসা 2024-এ 3/3/2024 যে এক্সামটা হয়েছিল ম্যাথামেটিক্স 9-10 সেকশানের, তার পরবর্তী যে সলিউশন অর্থাৎ কোশ্চেন 16 থেকে কোশ্চেন 30-এর পুরো ডিটেল সলিউশন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো কোশ্চেন নাম্বার 16 বলছে কি দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস, খেয়াল রাখবে এখানে কিন্তু মিনিমাম বলেছে, of a dice has to be thrown such that the probability of no 6, এখানে no 6 সাধারণত অ্যাটলিস্ট 1 6 এই ধরনের চাওয়া হয়, তো এখানে no 6 is less than half is। তাহলে এখানে আমরা কতবার এই এক্সপেরিমেন্টটাকে ট্রায়াল করছি সেটা আমাদের প্রথমে ধরে নিতে হবে। তাই মনে করছি আমাদের এই এক্সপেরিমেন্টটা অর্থাৎ এখানে থ্রো অফ এ ডাই সেটা আমরা n টাইমস করছি। তাই আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের লেট দ্য নাম্বার অফ ট্রায়ালস বি হচ্ছে n। তাহলে এবারে আমরা জানি যে এখানে আমরা যে ডাইস থ্রো করছি সেটা প্রত্যেকটা থ্রো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাই এখানে যদি আমি n টাইম যদি খেয়াল করে দেখো, যদি মনে করো এটা n টাইম যদি আমি থ্রো করে থাকি, তাহলে প্রত্যেকটাতেই কি নো 6, এখানেও কি নো 6, নো 6, এইভাবে নো 6। আর তার মানে নো 6 পড়ার প্রবাবিলিটি কত হয় আমরা জানি 5/6, নো 6-এর হচ্ছে 5/6, 5/6। তাহলে এইরকমভাবে তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমার 5/6। আর যেহেতু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট তাই কী হবে, এগুলো সব কী হয়ে যাবে আমাদের প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই তাহলে আমরা এখানে এই আর্গুমেন্টটা এখানে অ্যাড করে দিতে পারি যে কি সিন্স ইচ থ্রো ইজ ইন্ডিপেন্ডেন্ট, সিন্স ইচ থ্রো ইজ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি কি বলতে পারছি, সো দ্য probability of no 6 in n throws is 5/6 whole to the power n। আর যদি বলতে অ্যাটলিস্ট 1/6 তখন 1 মাইনাস 5/6 হোল টু দি পাওয়ার n হতো। এই দুটোর মধ্যে ডিফারেন্স এটা। তাহলে দেওয়ার পর এবারে এখানে যেটা বলেছে এটা লেস দ্যান হাফ, তাহলে তাহলে উই হ্যাভ এই 5/6 হোল টু দি পাওয়ার n লেস দ্যান হাফ। এবার আমাকে এখানে অপশানে হেল্প নিতে হবে। অপশান দেখো সবচেয়ে মিনিমাম ভ্যালু 1 আছে, তারপর 2 আছে, তারপর 3 4, তাহলে এই ভ্যালু। তাহলে আমরা প্রথমে n = 1-এর জন্য টেস্ট করে দেখি। এফ n = 1 তখন তাহলে তুমি দুদিকে বসালে ভালো করে খেয়াল করে দেখো, ক্রস যদি গুণ করো তাহলে 10 লেস দ্যান হচ্ছে 6, ডেফিনেটলি এটা তুমি দেখতে পাচ্ছ ফলস। একই রকমভাবে পরের যে অপশানে এর পরে যে ভ্যালুটা রয়েছে 2, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি বসাও দেখো তুমি 2 মানে তাহলে এখানে পাচ্ছ তোমার অ্যাকচুয়ালি 50 হয়ে যাচ্ছে, 2টা এখানে গুণ হয়ে, আর এদিকে 36, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি ফলস স্টেটমেন্ট আসছে। তাহলে ইফ n = আমরা যদি 3 বসাই তাহলে এখানে 125 মানে 2 গুণ করলে 250 হচ্ছে, আর 6কে 3 বার গুণ করলে 216, তাহলে এটাও ফলস। তাহলে অবশ্যই 4 নম্বরটা চেক করার দরকার নেই, মানে 4 যেটা 4, কারণ এটা অপশান তো আমার একটাই রাইট অপশান হওয়া উচিত, কিন্তু তবুও আমরা এখন একটু টেস্ট করে দেখতে পারি। তো পরীক্ষা হওয়া করার দরকার নেই কিন্তু, কারণ 3টে 9 মানে তো ওটা অবশ্যই হওয়া উচিত। তাহলে ইফ n = 4 দেখো তখন কি আসছে, তাহলে তাহলে আমাদের এখানে 5⁴, তার মানে তোমার 625, আর তার সঙ্গে যদি তুমি 2 গুণ করো তাহলে হচ্ছে 1250, আর লেস দ্যান আর 6⁴ মানে 1296, মানে 36 স্কোয়ার যেহেতু 1296, এবং দেখো এটা অবশ্যই ট্রু স্টেটমেন্ট, দ্যাট ইজ ফার্স্ট অপশান। তো দেখো নেক্সট কোশ্চেন, তো এটা তো আমরা আগের দিনও আমরা বলেছিলাম অ্যান্সার কিতে যে এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন, যে নিউটন র্যাপসন মেথড। তো আমাদের এখানে ইটারেশন যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে কি xn+1 = xn মাইনাস f(xn), আর নিচে আমাদের থাকছে f'(xn), আর অবশ্যই এই যে ডিনোমিনেটর টার্মটা, তাহলে এটা অবশ্যই যেন 0 না হয় সেদিকে সবসময় ফোকাস রাখতে হবে, বা 0-র খুব কাছাকাছি যেন ভ্যালু না হয়। যেমন ধরো মনে করো 0.0.0.0.1,
তাহলে বুঝতে পারছো, এবারে এটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু জিরো হিসেবেই তখন কিন্তু ট্রিট করবে, বা আরও জিরো থাকতে পারে। তাই সেই কারণে ডেফিনেটলি নিউটন র্যাপসন মেথড এটা ফেল করবে, আরও বিভিন্ন কারণে ফেল করতে পারে। ঠিক আছে, যেমন আমাদের যে ইনিশিয়াল যে পয়েন্টটা চুজ করা হয় সেটা ভেরি সেন্সিটিভ হয়, সেটা যদি ভুলভাল চুজ হয়ে যায় তখনও ফেল করতে পারে, তখন উল্টোপাল্টা রেজাল্ট দিতে পারে। ওটা একটা কারণ। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ যে একদম পরিষ্কার আমাদের যে স্ট্রাকচারটা তৈরি হলো, যে ফর্মুলার যে স্ট্রাকচার বা ইটারেশন যে স্ট্রাকচারটা তৈরি হলো, সেখানে একটা ডিনোমিনেটরের টার্ম আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এটা জিরো বা জিরোর ইকুইভ্যালেন্ট টার্ম যেন না হয়, তাই অবশ্যই এখানে দেখতে পাচ্ছ অপশান ডিতে এফ ড্যাশ হ্যাজ জিরো অর ভেরি স্মল ইন এনি নেভারহুড অফ দ্য রুট। অবশ্যই এর একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সও আছে, এখানে আমি আর সেটা আলোচনা করলাম না। ভার্টিক্যাল প্যারালাল ব্যাপার রয়েছে, ট্যানজেন্টের সঙ্গে রিলেশন রয়েছে, সেইভাবেও অনেক রকমভাবে আমরা এটা দেখতে পারি। অর্থাৎ ট্যানজেন্টটা যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ডেরিভেটিভ কী হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইন্ডিকেট করে কি না ডেরিভেটিভ যে ট্যানজেন্টের যে স্লোপকে। তাহলে এই কারণে ট্যানজেন্ট মানে তাহলে এফ ড্যাশ এক্স জিরো মানে কি, তার মানে ডেফিনেটলি তাহলে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে ট্যানজেন্টের সঙ্গে নিউটন র্যাপসন মেথডের এই ফর্মাটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এটাও আমরা জিওমেট্রিক্যালিও এরকমভাবেও আমরা বিচার করে থাকি। এমনি ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার থেকেও বুঝতে পারছি যে নিচে রয়েছে, তো সুতরাং জিরো বা জিরোর কাছাকাছি ভ্যালু নেওয়া যাবে না, সেটা থেকেও আমরা বুঝতে পারছি খুব সহজেই। দ্যাট ইজ অপশান ডি। তো দেখো নেক্সট দেখো বলছে দ্য সিমসন্স 1/3 রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি হোয়েন দ্য নাম্বার অফ সাব ইন্টারভ্যাল। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের জাস্ট কোনো ক্যালকুলেশনের কিছু নেই, এটা থিওরি পড়তে পড়তে আমরা এটা শিখেছি, সেটা হচ্ছে ইভেন। অ্যাকচুয়ালি আমাদের কোয়াড্রেচার ফর্মুলা থেকে আমাদের এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আসে। তবুও আমি এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদের বলে দিই। একটা হচ্ছে আমাদের যে ট্রাপিজোইডাল রুল, ট্রাপিজোইডাল রুলের জন্য আমাদের যে এখানে এই যে কতগুলো সাব ইন্টারভ্যাল দরকার হয় না, নাম্বার অফ সাব ইন্টারভ্যাল যে কোনো নিতে পারো। এগুলো কিন্তু এই সেন্সটা তোমার আসবে কিন্তু তুমি যদি কোয়াড্রেচার ফর্মুলা ভালো করে প্রমাণ করো, সেখান থেকে আমাদের বলা যায়। এই কারণে ওকে অনেক সময় 1 পয়েন্ট ফর্মও বলা হয়। সাব ইন্টারভ্যাল কী হচ্ছে না, এখানে এনি যে কোনো সাব ইন্টারভ্যাল নিতে পারো, 10টা 12টা, অর্থাৎ দ্যাট ইজ অড নাম্বার বা ইভেন নাম্বার, যে কোনো সাব ইন্টারভ্যাল নিয়ে তুমি কাজ করতে পারো, এবং এর ফলে এখানে প্রচুর এরর তৈরি হয়। তারপর আমাদের যে সিমসন্স, এটা এখানে বলেছে সিমসন্সের অ্যাকচুয়ালি দুটো রেজাল্ট আছে। একটা হচ্ছে 1/3 রুল, সেখানে তো আমরা এখানে বুঝতে লিখিয়ে দিয়েছি ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল হয়। আর একটা আছে সিমসন্স অ্যাকচুয়ালি 3/8 রুল, সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এটা মাল্টিপল অফ 3 করে তখন কিন্তু লাগে। ঠিক আছে, সব কিন্তু কোয়াড্রেচার ফর্মুলাতেই অ্যাকচুয়ালি কনসেপ্ট থেকে আসে মাল্টিপল অফ 3। তারপরে এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বুলস রুল। নিউমেরিক্যালে এরকম অনেক রুলস রয়েছে। বুলস রুলে সেখানে আমাদের কিন্তু এটা মাল্টিপল অফ আমাদের 4, মাল্টিপল অফ 4। আর একটা যেটা আমরা ওয়েডেলস রুল, এগুলো অ্যাকচুয়ালি 11-12 সেকশানে এগুলো আছে অ্যাকচুয়ালি, সেটা হয় কিন্তু মাল্টিপল অফ 6। তাই আমি বারবার বলে আসছি, যখনই তুমি নিজে স্টাডি করবে তখনই যত ইনফরমেশন যেখান থেকে পাবে, বা মনে করো তুমি এই কোশ্চেনটা সলভ করছো, যখনই করো না কেন, তখন দেখো এই রিলেটেড কী কী আর কোশ্চেন রয়েছে সেগুলো একটুখানি একবার করে প্র্যাকটিস করে নিও। তাহলে দেখবে এটার পাশাপাশি পুরনো এই ইনফরমেশনগুলো বা তোমার নোটে যে নোট পয়েন্টগুলো লেখা আছে সেগুলো একটু দেখে নিই, যে সিমসন 1/3 রুল বা নিউমেরিক্যাল এই ধরনের রিলেটেড যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করে নেওয়া। এইগুলো যদি করতে থাকো দেখবে একটা অঙ্কের সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালালি 5-6টা কোশ্চেনও কিন্তু আলোচনা করা যায়। এইভাবেই অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হয়। আমার এটা এসছে বলে ইভেন আমি শুধু ইভেন্টেই পড়ে চলে গেলাম, তা দেখি তো বাকি রুলগুলোর জন্য কি রয়েছে। যারা 9-10 সেকশনে তারা শুধু ট্র্যাপিজয়েডাল রুল দেখবে একটা, এবার প্রশ্ন আসতে পারে আচ্ছা কেন একটা হলো, কেন এটা ইভেন্ট নাম্বার হলো, এই ধরনের তুমি এনকোয়ারি তুমি জানো, তবু একবার বাড়িতে একবার করে রিভাইজ করা। এইভাবেই অ্যাকচুয়ালি রিভাইজ করতে হয়, এইভাবে কোনো প্ল্যানিং করে হয় না। কোনো একটা কোশ্চেন পেপার সলভ করছো, করো 3 দিন ধরে 4 দিন ধরে, কিন্তু যে কোশ্চেনটা সলভ করছো সেই রিলেটেড আশেপাশে কী কী কোশ্চেন রয়েছে সেগুলোও বাড়িতে চর্চা করা উচিত। আচ্ছা, এই কোশ্চেনটা আমি সম্ভবত অ্যান্সার কি বলার সময় একটু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল টিক মেরেছিলাম। সম্ভবত আমি মনে হয় এই জায়গাটা টিক মেরেছি, আমি এটা খেয়াল রাখেন, এটা সেমি ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, সেমি মানে অর্ধেক। তো যাই হোক, আমাদের জেনারেল রুল যেটা কি ছিল, L/R = 1 প্লাস ই কস থিটা, অথবা আমাদের L/R = 1 মাইনাস ই কস থিটা। তো যে ফর্মই থাকুক না কেন এই ফর্মের সঙ্গে কম্পেয়ার করতে হয়। এই এলটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি না সেমি লেটারেস্ট টার্ম, এটা আমরা বাংলায় বলি অর্ধনাভিলম্ব। আর অ্যাকচুয়ালি এর সঙ্গে যদি তুমি 12 করে দাও, যদি 2 গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি এই লেটাস
রেক্টাম, আর ই হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। এবং আমরা জানি ইর মান যদি এই 0 থেকে এই 1-এর মধ্যে বিলং করে তাহলে এটা ইলিপসকে রিপ্রেজেন্ট করে। আবার ইর মান যদি 1 হয় তখন সেটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। আর যদি ইর মান যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় তখন সেটা এটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করে। আরেকটা স্পেশাল কেস আছে, ই যদি 0 হয় তখন এটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এবার সেই ইলিপসে বার করার যে ফর্মুলা পুট করলি এ ইকুয়াল টু বি পুট করলি সেখান থেকে খুব সহজে এটাকে দেখানো যায়। তারপর আর একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে দেখবে ইর মানটা আমাদের √2 চলে আসে, ইর মান √2। ওখানেও এ ইকুয়াল টু বি পুট করলে ওই রেজাল্টটা খুব সহজেই প্রমাণ করা যায়, তার যে ফর্মুলা আছে। আচ্ছা, এইবারে আমাদের তো এখানে কি চেয়েছে, কিন্তু এখানে কম্পেয়ার করে ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটা 1 থাকতে হবে তুমি যে ফর্মেই নাও না কেন, কিন্তু এখানে তার পরিবর্তে কি আছে 4 আছে। তাহলে 4 দিয়ে আমরা দুদিকে ভাগ করব, তাহলে দুদিকে ভাগ করলে উপরে 2/r চলে এলো, আর এখানে 1 মাইনাস এই 5/4 ইন্টু cos থিটা চলে এলো। তাহলে আমরা এখন কম্পেয়ার করব এই মাইনাস ফর্মের সঙ্গে, কারণ এখানে মাইনাস দিয়ে আছে, আর যদি প্লাস থাকতো তাহলে প্লাস ফর্মের সঙ্গে আমরা কম্পেয়ার করতাম। তাহলে কম্পেয়ার করে আমি পেয়ে যাচ্ছি এল ইকুয়াল টু 2 আর ই ইকুয়াল টু 5/4। এবার যেহেতু এটা গ্রেটার দ্যান 1 তাহলে ডেফিনেটলি এটা হাইপারবোলার নেচারটা হাইপারবোলা, যদিও চাইনি। আর এল ইকুয়াল টু 2 যেহেতু এটাই তার সেমি লেটারেস্ট রেক্টাম, অর্থাৎ অপশান বি। আমি তাড়াহুড়োতে অ্যান্সার কি বলার সময় অপশান সিটা বলে ফেলেছিলাম। এইটাই বলছিলাম, যেটা একটু আগের কোশ্চেনটায় বললাম, যে এই কোশ্চেনটা তুমি একটা ধরো একটা 90টা সেটের একটা কোশ্চেন তুমি সলভ করছো, 90টা কোশ্চেনের একটা সেট সলভ করছো, 3 দিন 4 দিন ধরে সলভ করো, কোনো অসুবিধা নেই। যখন প্র্যাকটিস করবে এইরকমভাবেই প্র্যাকটিস করবে, যখন এই অঙ্কটা পড়লো এই আশেপাশে যে রিলেটেড যে রেজাল্টগুলো নিয়ে একবার করে আলোচনা করে নেওয়া। এই কারণেই বলেছি যে তোমরা এখন থেকে যারা করনি, অঙ্কর সলিউশন আমরা সবাই যত্ন করে করি, খাতা তৈরি করি, আলাদা করে জিওমেট্রির, আলাদা করে আমাদের এলপিপির, আলাদা করে নিউমেরিক্যাল, কিন্তু কেউ কিন্তু যত্ন করে থিওরির কিন্তু কেউ নোট আলাদা করে তৈরি করে না। আমি বলবো আলাদা করে একটা থিওরির নোট তৈরি করো, আলাদা করে ইনফরমেশন গ্যাদার করো। তাই যখন এই ধরনের কোশ্চেন তুমি পাবে, এইটা দেখালাম যে সেমি লেটারেস্ট রেক্টাম বলেছে, তাহলে লেটারেস্ট রেক্টাম কি, সেমি লেটারেস্ট রেক্টাম কি, কার কি সেমি লেটারেস্ট রেক্টাম, এইগুলো। যেমন আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে আমরা জানি কত হয় আমাদের, যে 4a হয়, তারপর আমরা জানি যে 2b² হয় ইলিপস বা হাইপারবোলার ক্ষেত্রে। এইগুলো চর্চা করা, এইগুলো সেমি হলে তাহলে এটা হয়ে যাবে 4 এটা 2a, এটা হয়ে যাবে b²a, হাইপারবোলার ক্ষেত্রে b²a। এই ধরনের রেজাল্ট, ইসেন্ট্রিসিটি হলে কার কি নেচার ছিল, ঠিক আছে, কোন এই ধরনের করতে করতে দেখবে একটা অঙ্কের সঙ্গে কিন্তু অনেক অঙ্কের চর্চা হয়ে যায়। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হয়। বারবার একই কথা বলছি, কারণ যাতে তোমরা সহজে বুঝতে পারো যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। তো দেখো নেক্সট দেখো, তাহলে এখানে বলছে কি দ্য এরিয়া অফ প্যারাগ্রাম যা ডায়াগোনাল বলে দিয়েছে। তো ডায়াগোনাল বলে দিয়েছে, আমরা জানি যে এরিয়া বার করার আমাদের একদম স্ট্রেট ফর্মুলা, একটা ফর্মুলা রয়েছে। যদি ডায়াগোনাল দিয়ে দেয় সেক্ষেত্রে কী ছিল খেয়াল করে দেখো, হাফ, যদি ডায়াগোনাল প্রথমটা যদি আমি D1 ধরি আর দ্বিতীয়টা যদি D2 ধরি, তুমি যে কোনো অর্ডার নিতে পারো, কারণ যেহেতু এটা আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে সেই কারণে, ঠিক আছে। এবং আর একটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, এটা বুঝতেই পারছো, এটা তো মডুলাসের জন্য ভেতরটা, আর এটা হচ্ছে যদি নেগেটিভ ভ্যালু আসে বা সেই কারণে এটাকে একটা মড অ্যাকচুয়ালি দিতে হয়। তাহলে ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে আমাদের, বা এখানে এটাতে একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে অ্যাকচুয়ালি সেই কারণে। তো যাই হোক, তাহলে হাফ, তাহলে এখানে আমরা একটাই মড দিয়ে দিলাম। তাহলে এখানে আই ক্যাপ, যেভাবে এটা ক্রস তোমরা তো সবাই জানো, আলাদা করে আর বলার কিছু নেই, জাস্ট ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। শুধু ফর্মুলাটা জানলেই অঙ্কটা হয়ে যাবে, পুরো ফর্মুলা বেস অর্থাৎ থিওরি বেসই আমি বলবো। ফর্মুলা যদি কেউ না জানে অঙ্ক হবে না, অর্থাৎ এই থিওরিটিক্যাল নলেজ যদি না থাকে সে অঙ্ক করতে পারবে না। তাই 1 - 3 4, তাহলে ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে, তাহলে অবশ্যই এটা তুমি এক্সপ্যান্ডিং করে দেখো, হাফ আই ইন্টু তোমার হচ্ছে এই 4 - 6 মাইনাস জে ইন্টু এই 12 + 2, আর এখানে তোমার প্লাস কে ইন্টু আসছে দেখো -9 ইন্টু তোমার হচ্ছে -1। এবং এটাকে এবার এক্সপ্যান্ডিং করো, অবশ্যই একটা ডিটারমিনেন্ট মড সাইন দিয়ে রাখো, যদি, কারণ এর আবার তো আমার করতে হবে না। তাহলে এখানে কি আসছে ভেতরে, -2i -14j আর -10k। এবার এটাকে তাহলে আমরা
হাফ একটা কেটে দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি মাইনাস আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ আর মাইনাস 5 কে ক্যাপ, অর্থাৎ মাইনাস 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 আউট হয়ে গেল। তাহলে রুট ওভার আসছে আমার এখানে 1 + 49 + 25, অর্থাৎ রুট ওভার 75 মানে 5√3, অবশ্যই এত স্কোয়ার ইউনিট, অবশ্যই এত স্কোয়ার ইউনিট, তার মানে অপশান সি। তাই প্রত্যেককে আরেকটা কথা বলবো যে তুমি উইকলি প্ল্যান করো, মানে থিওরির জন্য শুধু উইকলি আলাদা করে প্ল্যান করো, যে প্রতি সপ্তাহে কোনো না কোনো থিওরি নিয়ে চর্চা করবে। ধরো তুমি এক মাসকে তুমি 4টে পার্টে ভাগ করলে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক আর ফোর্থ উইক। তো তুমি ঠিক করলে যে আমি ফার্স্ট উইকে অঙ্ক তো করবোই, অঙ্ক করার সঙ্গে সঙ্গে কোনো একটা থিওরি নিয়েও আমি আলোচনা করব। তা মনে করো তুমি করলে 2D নিয়ে আলোচনা করবো, সেকেন্ড উইকে মনে করো তুমি 3D নিয়ে আলোচনা করলে, থার্ড উইকে মনে করো তুমি প্রবাবিলিটি থিওরি নিয়ে আলোচনা করলে, শুধু রেজাল্টগুলো নিয়ে চর্চা করো, তাহলে ভুলবে কম, কিন্তু খুব কম ভুলে যাবে। এবার তুমি কি করলে, অঙ্ক শুরু করলে, অঙ্ক তো প্রচুর পরিমাণ অঙ্ক, একটা অঙ্ক পুরো টোটাল করতে গিয়ে 15-20 দিন চলে গেলো, বাকিগুলো দেখা গেলো তুমি ভুলে গেলে বাকি এগুলো। কিন্তু তোমার যদি থিওরিটিক্যাল কনসেপ্টটা ঠিকঠাক থাকে, যদি নলেজে থাকে, মুখস্থ থাকে, বুঝে বা না বুঝে যাই হোক, তাহলে তোমার কিন্তু পরে যখন তুমি রিভিশন দেবে অঙ্কগুলো, তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তাই ফোর্থ উইকে মনে করো তুমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা করলে, এইভাবে ফিফথ উইকে হওয়ার পর পুরোটা আবার রোটেশন ওয়াইজ আবার সেই অর্ডারে প্র্যাকটিস করবে। তাই প্রত্যেকটা উইকে তুমি শুধু কি না, যে কোনো একটা টপিক বেছে নাও এবং শিডিউল তৈরি করে নাও। অর্থাৎ মনে করো টোটাল আমার 15টা টপিক রয়েছে, তাহলে আমার 15 দিন পর আবার সেটা ঘুরে 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 আসবে। দেখবে তুমি প্রতিবার দেখবে কিছু না কিছু নতুন নতুন থিওরি পাবে। ধরো এগুলো প্র্যাকটিস হয়ে গেল, তোমার ধরো 2 দিনই হয়ে গেল, তাহলে বাকি 5 দিন কি করবে, দেখবে বিভিন্ন বইপত্র ঘেটে নতুন কোনো থিওরি পাওয়া যায় কি না। এখন তো সব জায়গায় ইনফরমেশান রয়েছে, প্রচুর ইনফরমেশান রয়েছে, অনেক ইউটিউব চ্যানেলে অনেক অঙ্ক তুমি পাবে, বা তুমি গুগলে গিয়ে 2 ডাইমেনশনাল জিওমেট্রি সম্বন্ধে থিওরিটিক্যাল তুমি উইকিপিডিয়া বা যেখানে হোক সেখান থেকে তুমি দেখবে এই রিলেটেড কোনো পয়েন্ট পাও কি না, বা 11-12 বই দেখবে, সেখানে থিওরি পড়ে পড়ে কোনো, এইভাবে তুমি কিন্তু প্রতিবারই কিন্তু তোমার থিওরিতে এক্সট্রা সংযোজন কিন্তু করবে, এইভাবে ভলিউমগুলোকে বাড়াবে। বারবার বলি, থিওরিটিক্যাল নলেজ বা ইনফরমেশান যার কাছে যত বেশি, একটা অঙ্ককে কিন্তু সে কিন্তু ইনভেস্টিগেট বা সেটা সলভ করার তার পার্সেন্টেজও কিন্তু তত বেশি হয়। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, দ্য মোমেন্ট অফ এ ফোর্স, এটা ফোর্স কিন্তু, তার মানে এটা অ্যাকচুয়ালি 3i + 0j + k। আমরা জানি যে ভেক্টরকে এটা পয়েন্ট হিসেবে লেখার একটা স্টাইল, কিন্তু তার আগে কি বলছে সে অনুযায়ী এটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হবে। যেমন অ্যাবাউট দ্য পয়েন্ট, এটাও অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ওবি ভেক্টর। এটা যদি ফোর্স হিসেবে নাও তাহলে এরকম পি ভেক্টর চিহ্ন দিতে পারো, পজিশন ভেক্টর। পয়েন্ট যেহেতু বলেছে, পয়েন্ট থেকে যে ভেক্টর আসে সেটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর আসে। তাই এটা অ্যাকচুয়ালি কি i + 2j - k কে রিপ্রেজেন্ট করছে। তো আমরা জানি মোমেন্ট বার করতে গেলে আমাদের 3টে জিনিস দরকার পড়ে। মোমেন্টে 2 ধরনের কোশ্চেন হয়, 9-10 সেকশানে অ্যাবাউট এ পয়েন্ট হয়, আর 11-12-এ অ্যাবাউট এ পয়েন্টের সাথে সাথে অ্যালং এ লাইন, কোনো একটা লাইন বরাবরও দেয়। তো 9-10 সেকশান যেহেতু আমরা করছি, সুতরাং আমরা অ্যাবাউট এ পয়েন্ট দেখছি। তো ছবিটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, একটা ছবি এঁকে নিও, তাহলে সেই সমস্যাটা আর হয় না। এটা মনে করো ফোর্সের ডিরেকশান, তা আমি যে ফোর্স এখানে নিয়েছি পি ফোর্স, তার ডিরেকশান হচ্ছে এইটা, অর্থাৎ 3i + 0j আর +k, পয়েন্টটাকে আমি ভেক্টর বানিয়ে নিয়েছি। এবার দেখবে এই পয়েন্টে এই ফোর্সের লাইনের উপর একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টটা খুঁজতে হবে। এই যে দেখো ভালো করে, এই যে অ্যাক্ট করছে অ্যালং দ্য পয়েন্ট, অ্যাকচুয়ালি অ্যাক্টিং অ্যাট দ্য পয়েন্ট হলে বেটার হতো, অ্যাক্টিং অ্যাট দ্য পয়েন্ট হলে বেটার, মানে এই পয়েন্টটাই, অর্থাৎ এই ফোর্সের ডিরেকশানের ওপরই একটা পয়েন্ট থাকে। তাহলে এ বলতে অ্যাকচুয়ালি তার পজিশন ভেক্টরটাকে আমরা বুঝছি, তাই না? তাহলে 2i - j + 3k। আর একটা হচ্ছে কি না, যে পয়েন্টের রেসপেক্টে যার অ্যাবাউটে মোমেন্টটা বার করতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছ এই যে অ্যাবাউট দ্য পয়েন্ট, এবং সেই পয়েন্টটা কিন্তু বাইরে থাকবে, তাহলে হচ্ছে বি। মানে এখানে আমি যদি এটাকে ভেক্টর হিসেবে ট্রিট করি, তাহলে i + 2j - k। এইবার একটা ইম্পর্টেন্ট একটা চলে আসে, সেটা ও আর বি পয়েন্ট দুটো যোগ করবো, কিন্তু ডিরেকশানটা কোন দিকে দেবো, দুখানা ভুল হয়।
একটা ভুল হয় যে ডিরেকশনটা কেউ কি করে এ থেকে বির দিকে দিয়ে দেয়, না অ্যাকচুয়ালি ডিরেকশনটা হবে কি অ্যাবাউট দ্য পয়েন্ট থেকে এই অ্যাক্টিং পয়েন্টের দিকে, এই দিকে ডিরেকশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি বার করব কি না বি এ ভেক্টরটা বার করব, কারণ আমি বি থেকে এর দিকে আসছি। তাহলে বি এ মানে এখানে ডেফিনেটলি আমরা এখানে ও এ মাইনাস এই ও বি, তাহলে দেখো ভালো করে বিয়োগ করে আমরা এটা যেটা লিখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ আর মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এবার আমাদের মোমেন্ট ভেক্টরটা আমরা বার করি, এম ফর লিখছি মোমেন্ট ভেক্টর। এখানেও আরেকটা ভুল হয়, সেই ভুলটা হয় যে কোন ক্রস প্রোডাক্ট হবে কিন্তু কোনটা আগে কোনটা পরে, এই ভুলটা করে। অ্যাকচুয়ালি আগে কিন্তু আমাদের এই লাইনের ভেক্টরটাকে নিতে হবে, এইটাকে বিএ ভেক্টর, তারপর কিন্তু ক্রস এফ ভেক্টর। অনেকেই কিন্তু ভুলটা কি করে বলো তো, অনেকেই কি করে তাড়াহুড়োতে কি এই ফোর্স ভেক্টরটাকে কি করে আগে লিখে ফেলে। এই জন্যই বলছিলাম তুমি যদি এগুলো প্রতি সপ্তাহে, যেটা বলছিলাম যে ইন্টারভ্যালে তুমি যদি প্র্যাকটিস করো, দেখো তুমি আমি জানি তো এ তো ইজি ব্যাপার, কিন্তু পরীক্ষার সময় ছোট্ট জিনিস, আরে কোনটা আগে হবে, আর আগে হবে না এফ আগে হবে, না এফ আগে হবে না আর আগে হবে, একটা ছোট্ট জিনিসের জন্য কিন্তু অঙ্ক ভুল হয়ে যায়। কারণ দেখো শুধু এই ফর্মালটাই, কিন্তু এখানে দুটো জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেটা দেখালাম, একটা ও থেকে এ থেকে বির দিকে না বি থেকে এর দিকে, এই একটা ভাইটাল, আর একটা এইটা লিখবো না এইটা লিখবো, এই যে এই ছোট্ট যে এইগুলোই আমরা বলি প্র্যাকটিস করতে। এইটা জানলেই তো অঙ্কটা হয়ে যেত, তখন তোমার ভুরি ভুরি অঙ্ক করার দরকার নেই তো মোমেন্টের, শুধু এই ফর্মালটাই তো, এই ফর্মালটাই আমরা নেগলেক্ট করি ও সোজা বলে স্কিপ করে যাই, বা পরীক্ষার সময় ঠিক সময় মনে পড়ে না, হয়তো অনেকদিন আগে প্র্যাকটিস করেছিলাম। তাই ভুলগুলো আমি ধরাচ্ছি যে কেন কোথায় মিস্টেকগুলো হয়, ছোটো ছোটো ভুলগুলো হয়, কারণ আমি যখন এমনি তোমাদের এক্সাম নিই তখনও দেখি এই ভুলগুলোই করে থাকে ভালো ভালো ছেলেরাও। তাহলে এবারে তো আমাদের কাছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এটা আসবে 1 - 3 4, আর এটা তো তুমি দেখতে পাচ্ছ এফ এর জন্য 301, এক্সপ্যান্ডিং করো, এটা আসছে আমাদের -3 মাইনাস জে আসছে 1 - 12, আর কে ক্যাপ আসছে এখানে 9, দ্যাট ইজ দাঁড়াচ্ছে আমার -3 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ প্লাস আর 9 কে ক্যাপ। অবশ্যই এখানে দেখো সি, তাই তো -3i প্লাস 11j প্লাস 9 কে ক্যাপ, দ্যাট ইজ অপশান সি। একটু ওলট পালট হলেই কিন্তু চিহ্নের পুরো রিভার্স হয়ে যাবে চিহ্নটা, একটু যদি এখানে যদি ভুল করে দাও বা এখানে যদি ভুল হয়ে যায়। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, এটাও দেখতে পাচ্ছি আমরা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ অল ফিজিবল সলিউশন অফ দ্য সিস্টেম ax ইকুয়াল টু bx গ্রেটার ইকুয়াল টু 0 করসপন্ডস টু, এটা একটা বিশাল বড় একটা থিওরি, জানি আমরা এই থিওরির উপর আমরা বেস করি আমরা গ্রাফিক্যাল প্রবলেমগুলোকে সলভ করি, এবং তার অ্যান্সার হচ্ছে কি না এই বেসিক ফিজিবল সলিউশন। তাহলে এখানে আমি কয়েকটা পয়েন্ট একটুখানি খেয়াল করো, আমি তোমাদের দেখাচ্ছি যে যখন ধরো আমি এই কতগুলো রেজাল্ট লিখেছি, এর আরও ভুরি ভুরি রেজাল্ট রয়েছে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট রেজাল্ট এখানে রেখেছি। যেমন এই একটা পয়েন্ট এখানে এই গ্রাফিক্যাল রিলেটেড বা এক্সট্রিম পয়েন্টের সঙ্গে বা কনভেক্স সেটের সঙ্গে গ্রাফিক্যাল যে প্রবলেমগুলোর বা থিওরিগুলো ছিল সেইগুলো একটু পড়ে নেবে যখন এই প্রশ্নটা সলভ করবে, অর্থাৎ যখন এই প্রশ্নটা সলভ করবে তখন হোয়াট ইজ সলিউশন অফ এন এলপিপি সেটা জানা উচিত। জানো অবশ্যই ফিজিবল সলিউশন কি, বেসিক ফিজিবল সলিউশন কি, নন বেসিক ফিজিবল সলিউশন কি, ডিজেনারেট সলিউশন কি, নন ডিজেনারেট কি, এক্সট্রিম পয়েন্ট কি, কনভেক্স সেট কি, এইগুলো যখন এই প্রশ্নটা পড়বে তখন এইগুলো তুমি জানি তবু আরেকবার একটু চর্চা করে নেওয়া। এই কারণেই বলছিলাম তুমি 90টা কোশ্চেন সলভ করছো, তোমার একদিনে সলভ করতে হবে না, তুমি 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরেই সলভ করো, কিন্তু সলভ যখন করবে তখন একটা কোশ্চেন সলভ করার সঙ্গে সঙ্গে সেই রিলেটেড যে টার্মগুলো পাচ্ছ, সেই রিলেটেড যে কোশ্চেনগুলো হতে পারে, যে রিলেটেড যে রেজাল্টগুলো হতে পারে সেগুলো একবার করে প্র্যাকটিস করো, এইভাবেই করো, দেখো তুমি অঙ্ক অনেক তোমাকে ইজি হয়ে যাবে। কিন্তু এখানে বলছিলাম এটা, তাহলে এই রিলেটেড আমি কয়েকটা পয়েন্ট এখানে আমি হাইলাইট করেছি। দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম অফ দ্য অবজেক্টিভ ফাংশন, তো তুমি জানো জেড ইকুয়াল টু সি এক্স, যেটা অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কোথায় পাওয়া যায় না কর্নার পয়েন্টে পাওয়া যায়। এই কারণেই তো না আমরা খুঁজি যখন আমরা গ্রাফিক্যাল প্রবলেম করি, যখন এরকম ধরনের যদি একটা রিজিয়ন তৈরি হয় তাহলে আমরা কেবলমাত্র এই কর্নার বা এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, কর্নার পয়েন্ট বলতে এক্সট্রিম পয়েন্টকে বোঝাচ্ছে, তাই এটা কর্নার পয়েন্ট থিওরি বলা হয়। তাই এই পয়েন্টগুলোতেই আমরা অ্যাকচুয়ালি কী করি না জেডের জায়গায় ভ্যালু পুট করি,
যদি এটা ম্যাক্সিমাইজ প্রবলেম হয় সবচেয়ে যেটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, আর যদি মিনিমাইজ প্রবলেম হয় সবচেয়ে যেটা মিনিমাম সেই মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। তাই সেটাই বলছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু যদি আমি অবজেক্টিভ ফাংশনের পেতে চাই তাহলে অবশ্যই তাহলে আমি কেবলমাত্র কর্নার পয়েন্টেই আমি কি করব না আমি পাবো, তাই কর্নার পয়েন্টে আমি চেক করব। তাই তো আমরা করতাম গ্রাফিক্যালি যখন একটা এলপিপিকে সলভ করা হতো তখন আমি এই থিওরির উপর বেস করেই তো করতাম। দেখো তারপরে কি লিখেছি, এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন, এই যেটা দিয়েছে যেটার উপর কোশ্চেনটা বেস করে তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারছো এরকম আমি যে 5খানা বা 6টা পয়েন্ট লিখেছি তাহলে 6খানা কোশ্চেন তৈরি হতে পারে এরকমভাবে। এরকম যতগুলো তুমি তোমার কাছে এরকম থিওরিটিক্যাল রেজাল্ট রয়েছে প্রত্যেকটা থেকে এক একটা কোশ্চেন আসতে পারে, তাই এত জোর দেওয়া হয়, তাই এত জোর দেওয়া উচিত। দ্য অবজেক্টিভ ফাংশন, তারপরে দেখো পয়েন্ট, দ্য অবজেক্টিভ ফাংশন এলপিপি অ্যাজুমস অপটিমাল ভ্যালু at some extreme point set of the set of feasible solution বা বেসিক ফিজিবল সলিউশনও তুমি এখানে বলতে পারো। এর উপর বেস করে এটা এখান থেকেই তো ফান্ডামেন্টাল থিওরাম এলপিপি তৈরি হয়েছে যে যদি কোনো একটা এলপিপি যদি তার অপটিমাল সলিউশন থাকে তাহলে সেই অপটিমাল সলিউশনটা কি মিনিমাম একটা বেসিক ফিজিবল সলিউশনের সঙ্গে করসপন্ড করবে। আবার আমরা এখানে দেখলাম যে বেসিক ফিজিবল সলিউশন আবার করসপন্ড করে একটা এক্সট্রিম পয়েন্টকে, সুতরাং একটা অপরটার সঙ্গে রিলেটেড। তাই পরেরটা দেখো, দ্য অপটিমাম ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন এলপিপি যদি অ্যাডমিট করে তখন এটা পাওয়া যাবে কি না অ্যাট এ কর্নার পয়েন্ট। অবশ্যই কর্নার পয়েন্ট মানে কি এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট মানে কি ফিজিবল সলিউশন, একে অপরের সঙ্গে অ্যাকচুয়ালি চেন ওয়াইজ মানে অপটিমাল সলিউশন সেটা আমি পাবো কোথায় না বেসিক ফিজিবল সলিউশনে করসপন্ড করবে, আবার বেসিক ফিজিবল সলিউশন করসপন্ড করবে কি এক্সট্রিম পয়েন্টের সঙ্গে। এক্সট্রিম পয়েন্ট কার হয় না কনভেক্স সেটের হয়। তাহলে এইভাবে তুমি গোড়ার দিকে একদম তুমি দেখতে প্রত্যেকে কীভাবে চেন ওয়াইজ রিলেটেড এইভাবেই তো দেখতে হবে। তা নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট অফ দ্য ফিজিবল রিজিয়ন ইজ ফাইনাইট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে ফাইনাইট, ইনফাইনাইট, ফাইনাইট অর ইনফাইনাইট বা নান অফ দিস, এভাবে একটা অপশান তৈরি করে এখান থেকে একটা অঙ্ক তৈরি করতে পারে। আর অ্যাট মোস্ট 2 কর্নার পয়েন্ট অফ দ্য ফিজিবল রিজিয়ন মে বি অপটিমাল সলিউশন অফ অ্যান এলপিপি। এটা আমরা জানি কি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন যদি একটা এলপিপি থাকে তাহলে আমরা জানি যে দুটো কর্নার পয়েন্টে ভ্যালু সেম চলে আসে। যদি ম্যাক্সিমাম প্রবলেম হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দুটো সেম হবে, আর যদি মিনিমাম প্রবলেম হয় তাহলে এরকম দুটো ম্যাক্সিমাম দুটো কর্নার পয়েন্ট পাবো যেখানে এই মিনিমাম ভ্যালু দুটো সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিকেট করি যে এটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন অ্যাকচুয়ালি আছে। এইভাবে হাজার অনেক কোশ্চেন হতে পারে। যাই হোক, তাহলে অ্যাট দ্য এন্ড আমরা যেটা দেখতে পেলাম যে অবশ্যই যে একটা কনভেক্স সেট এক্সট্রিম পয়েন্ট তো কনভেক্স সেটেরই থাকে এবং এই সিস্টেমের এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সেটা করসপন্ড করে কি বেসিক ফিজিবল সলিউশনকে। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, তাহলে অবশ্যই কোশ্চেনটা তোমরা পড়েও বুঝতে পেরেছো এটা তো আমাদের বাইনোমিয়াল থিওরির, আর বাইনোমিয়াল থিওরি তো আমাদের 11-12 সেকশনে রয়েছে মানে ক্লাস 11-12-এ, অর্থাৎ আমাদের যে বিএসসির যে 9-10 বা 11-12-এর যে এসএসসির যে সিলেবাস সেই সিলেবাসে নেই। অর্থাৎ এটা আমরা আউট অফ সিলেবাসও বলবো না, এটা নিচু ক্লাসেরই একটা পার্ট। তো যাই হোক এর অ্যান্সারটা কী হবে, তো এই অ্যান্সারটা বলার আগে আমি পুরো ডিটেলসে যাচ্ছি না কেন কী কারণে কী জন্য হচ্ছে। তো আমরা যদি একটা পলিনোমিয়ালকে কনসিডার করি পি এক্স ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x টু দি পাওয়ার, এটা n-1 হবে, হ্যাঁ anই করছি xn, ঠিক আছে। তাহলে এখন যদি বলি এই পলিনোমিয়ালের এর কোফিশিয়েন্টগুলোর যোগফল কত হবে, ডেফিনেটলি তুমি দেখো যদি এক্সের জায়গায় তুমি যদি 1 পুট করো তাহলে এই p1 তাহলে সেটাই হচ্ছে না a0 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট ডট। তার মানে এখান থেকে আমি বুঝলাম যে এরকম কোনো একটা পলিনোমিয়াল থাকে তাহলে সেখান থেকে আমার যদি তাদের কোফিশিয়েন্টগুলো যোগফল বার করতে হয় তাহলে x ইকুয়াল টু 1 পুট করতে হয়। এটা তো হলো 1 ভেরিয়েবল। এখন প্রশ্ন হচ্ছে যদি 2 ভেরিয়েবল হয়, যদি পাওয়ার ওলট পালট থাকে, সব ক্ষেত্রে একটাই রুল যে তুমি x ইকুয়াল টু 1 পুট করো তাহলে তুমি যে রেজাল্টটা পাবে সেটাই তোমার কি না সাম অফ দ্য কোফিশিয়েন্ট ইন অ্যান এক্সপেনশন। যেমন আমি কয়েকটা উদাহরণ দেখাই, একদম বাস্তব উদাহরণ দেখাই। যেমন ধরো আমি যদি বলি যে a মাইনাস বি হোল কিউব, তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো এখানে প্যারামিটার, তাহলে যাই আসো না মনে করো তুমি মানে জানো না, তাহলে যদি বলি এর যে কোফিশিয়েন্টগুলোর সাম কি হবে তাহলে সেই ক্ষেত্রে তুমি এর মানও 1 পুট করবে
আর বির মানও 1 পুট করবো, অর্থাৎ যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলোতে। যদি কোনো কনস্ট্যান্ট থাকে, মনে করো একটা ল্যামডা থাকে, তার জন্য নয়, শুধু এ আর বির জন্য, তাহলে এখানে যদি কনস্ট্যান্ট ল্যামডা থাকতো তাহলে আমার সামটাও ল্যামডার রেসপেক্টে আসতো, ল্যামডার ফর্মে আসতো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তার মানে আমি এর জায়গায় 1 আর বির জায়গায় 1 বসালে তাহলে 0, তাহলে সামটা 0। আদৌ কি তাই হচ্ছে? দেখা যাক। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো তো কোফিশিয়েন্টগুলো 1 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 1, ইয়েস 0। আচ্ছা আরেকটা দেখা যাক তো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে কী হবে? তাহলে এখানে বলছে এর জায়গায় 1 বির জায়গায় 1 বসালে এখানে আসছে আমার অ্যাকচুয়ালি 16। তাই কি হচ্ছে দেখা যাক। এ টু দি পাওয়ার 4 প্লাস 4, তুমি জানো এটা এ কিউব বি প্লাস 6 স্কোয়ার বি স্কোয়ার, আবার হচ্ছে 4 এ বি কিউব আর বি 4। দেখো তো টোটাল কোফিশিয়েন্টগুলো সাম কি আসছে? 1 প্লাস 4 প্লাস 6 প্লাস 4 প্লাস 1, ইয়েস তাই আসছে। শুধু এরকম নয়, এরকম ধরনের যদি কয়েকটা আমি আরও এক্সাম্পল দেখাই, যেমন ধরো আমি বললাম যে এটা যে তোমার 1 প্লাস 5x মাইনাস 7x কিউব হোল টু দি পাওয়ার, মনে করো তুমি বললাম 1000, এরকম বলে দিল, তাহলে বলো এর কি হবে? তাহলে তুমি কি এটাকে 1000 এরকম এক্সপ্যান্ড করবে? একদমই নয়, এখানে একটাই ভেরিয়েবল রয়েছে, তাহলে জাস্ট তুমি x ইকুয়াল টু কী পুট করবে? 1 পুট করবে। তাহলে সাম অফ অল কোফিশিয়েন্ট তুমি কী পাবে না 1, এক্সের জায়গায় 1 বসিয়েছো, 5, এই মাইনাস 7 আর উপরে তুমি 1000, তাহলে কি পাচ্ছ? দেখতে পাচ্ছ এখানে -1 হোল টু দি পাওয়ার এত, তার মানে তুমি পাবে কি অত? 1 পাবে। এইভাবেই করতে হয়, শুধু একটা ভেরিয়েবল নয়, যদি এরকম দুটো বা তিনটে ভেরিয়েবলও থাকে তাহলে তোমাকে বললো যে এক্স প্লাস 2y প্লাস জেড হোল টু দি পাওয়ার 10, তাহলে এর কোফিশিয়েন্টগুলোর যোগফল বার করো। তাহলে তুমি কি পুট করবে? এখানে ভেরিয়েবল যারা যারা রয়েছে শুধু তাদের জন্যই তুমি 1 পুট করবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1 যদি পুট করো তাহলে তুমি পাচ্ছ এখানে 1 প্লাস 2 প্লাস 1 হোল টু দি পাওয়ার 10, দ্যাট ইজ তুমি পাচ্ছ এখানে 4 টু দি পাওয়ার 10, দ্যাট ইজ পাচ্ছ তুমি 2 টু দি পাওয়ার 20। এইভাবেই তুমি অ্যান্সার পাবে। তাহলে নিশ্চয়ই আর বলতে হচ্ছে না যে এইটার উত্তর আমার কি হতে চলেছে। ডেফিনেটলি আমি এক্স ইকুয়াল টু 1 পুট করব, তাহলে আমি কি পাচ্ছি? আমার অ্যান্সার বা সাম অফ কোফিশিয়েন্ট সেটা হচ্ছে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 8, দ্যাট ইজ 0, যেটা অপশান রাখিনি, অর্থাৎ অপশান ডি, নান অফ দিস। অবশ্যই এর সুন্দর একটা প্রুফ রয়েছে, এনসিআর দিয়ে করা হয়, কিন্তু আমি এখানে আর দেখাচ্ছি না। তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বই যদি ফলো করো সেখানে 11-12 তুমি পেয়ে যেতে পারো। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, এ গিভেন ফোর্স ইজ রিজলভ ইন্টু, দুটো কম্পোনেন্টে ভাগ করা হয়েছে বা উপাংশেতে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দিয়েছি ইকুয়ালি ইনক্লাইন্ড। তাই মনে করছি আমাদের যে গিভেন ফোর্স, লেট দ্য গিভেন ফোর্স বি, মনে করো আর, ঠিক আছে, এবং তার এই ডিরেকশনটা এইটা। আর আমরা জানি যে এই ফোর্সকে তার দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হরাইজন্টাল বরাবর আর একটা এর সঙ্গে পারপেন্ডিকুলার করে ভার্টিক্যাল বরাবর। এর যদি আর হয় এবং এই ইনক্লিনেশনটা যদি আমাদের আলফা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কি বলে থাকি না আর আমাদের, আচ্ছা এখানে এ গিভেন ফোর্স, ঠিক আছে, আর এই কস আলফা, আর একটা হয় আমাদের এখানে আর সাইন আলফা, কারণ একই ফর্মুলা হয়। এটা যেহেতু আমাদের এই π/2 মাইনাস আলফা, এখানেও হয় অ্যাকচুয়ালি আর কস π/2 মাইনাস আলফা, সেখান থেকে এটা সাইন হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি একটা এফ, এই দুটো কম্পোনেন্ট এফ অ্যান্ড পি, আর এটাই হচ্ছে পি, আর এখানে আলফা যেহেতু ইকুয়ালি ইনক্লাইন, তার মানে এইটা যতটা, মানে এই কম্পোনেন্টটা যতটা আর এর সঙ্গে ইনক্লাইনেশন রয়েছে, এখানেও সেম ইনক্লাইনেশন। তার মানে ডেফিনেটলি বুঝতে পারছো এটাও π/4, এটাও π/4, কারণ এই টোটালটা তো আমার 90 ডিগ্রি না। তার মানে এখানে আমি বুঝতে পারছো এফ ইকুয়াল টু, তার মানে আর বাই আমি বলতে পারছি এতে কত √2। একই রকমভাবে উপরে আমার যে পি আছে
সেটাও তুমি আলফার জায়গায় π/4 বসাও, সেখানেও তুমি r/√2। দ্যাট ইজ, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে এফ আর পি ইকুয়াল, দ্যাট ইজ অপশন সি। তো দেখো নেক্সট দেখো, অবশ্যই মডের ওপর ইন্টিগ্রেশন খুবই ইম্পর্টেন্ট থাকে। আগের বারে 2016 সালেরও কোশ্চেন দেখবে এরকম একটা মডের ওপর কোশ্চেন এসেছিল। তো অবশ্যই আমরা খুব সহজেই এটাকে জাস্টিফাই করতে পারবো, কারণ এখানে দেখো আমাদের যে এক্সট্রা দেওয়া আছে সেটা 1 আর 2-র মধ্যে দেওয়া আছে। তাহলে আমাদের দেখতে হয় যে যে এই মডটা কোথায় ভ্যানিশ করছে, তাই না? এই মডটাকে আমাদের রিমুভ করতে হবে। তাহলে আমরা এখানে 1 মাইনাস এক্স ইকুয়াল যদি 0 পুট করি, তাহলে এক্স ইকুয়াল টু 1, তার মানে এন্ডিং পয়েন্টেই রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, তার মানে কোনো ব্রেক হবে না। তার মানে আমি বুঝতে পারছি যে 1 থেকে 2-এর মধ্যে তুমি যে কোনো এক্স পুট করো না কেন, এই 1 মাইনাস এক্সের ভ্যালু কী হবে? 0 বা পজিটিভ হবে, তাই না? কারণ দেখো 1 লেস দ্যান এক্স দ্যান 2, তাহলে এখান থেকে তুমি যদি 1টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0। আর যদি ইকুয়াল টুকেও ধরো কোনো অসুবিধা নেই, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো নেগেটিভ টার্ম আসবে না, অর্থাৎ এর মডের কোনো দরকারই নেই। ব্যাস, তাহলে মডের যখন দরকার নেই, তাহলে আমরা এটাকে আরামসে এবার এটাকে সলভ করে নিতে পারবো। তাহলে 1-এর জন্য তুমি পাচ্ছ এক্স, আর এটার জন্য পাচ্ছ x²/2। তাহলে এবার লোয়ার লিমিট আপার লিমিট বসাও। তাহলে তুমি আপার লিমিট বসালে এখানে পাচ্ছ 2, আর 2 দুগুণে 4 মানে 2 পাচ্ছ, আর মাইনাস, তাহলে 1 মাইনাস হাফ, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত? তাহলে অবশ্যই এখানে আমাদের হাফ। এবারে হ্যাঁ হাফ, এখানে এখানে হয়তো মাইনাসটা যেহেতু এরিয়া তো, তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি নিউমেরিক্যালি, যদি নেগেটিভ আসে নিউমেরিক্যালি ভাবতে পারি। ও আচ্ছা 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 আচ্ছা, একটা জিনিস ভুল হয়ে গেল না, এটা পজিটিভ না এটা নেগেটিভ হবে। 1 মাইনাস এক্স বার করতে হবে তো, হ্যাঁ, তাহলে এটা 1 মাইনাস এক্স বার করতে হবে, অর্থাৎ এটা অলওয়েজ নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে অলওয়েজ এখানে নেগেটিভ আসছে, তাই তো দেখতে পাচ্ছি। তাই এখানে অ্যাকচুয়ালি একটা মাইনাস চিহ্ন নিয়ে বেরোবে। আমি মাইনাসটা বাইরে বার করে দিচ্ছি, মাইনাসটা বাইরে বার করে, এখানে একটা মাইনাস হাফ আসছিল, তাহলে মাইনাস অফ মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। এত, তার মানে উত্তর এত। তুমি আরেকরকমভাবে করতে পারো, তুমি ডায়াগ্রাম দিয়েও করতে পারো। তুমি যদি ওয়াই ইকুয়াল টু ধরে নাও মড অফ 1 মাইনাস এক্স, কারণ আমরা দেখবো যখন এরিয়া বার করেছিলাম মড ফাংশন, তখন আমরা ছবি এঁকেও করেছিলাম। এবং এই ছবিটা কী হবে ভালো করে দেখো, এই এক্স, এই ভেতরটা মডের ভেতরটা 0 হচ্ছে এক্সের কোন ভ্যালুর জন্য? 1, অর্থাৎ এক্স যখন 1 ওয়াই তখন 0। আর আমরা জানি মডের আগে যখন প্লাস চিহ্ন থাকে তখন তার ছবিটা উপর দিকে হয়, আর যখন প্লাসের আগে, এই মডের আগে মাইনাস চিহ্ন থাকে তখন এই আসে, ভি শেপের হয়। তাহলে কোত্থেকে সেই টার্নটা নেবে সেইটা পাওয়া যায় এক্সের কোন ভ্যালু পুট করলে ওয়াইটা 0 হয়। এটা আমরা গ্রাফিক্যাল সিস্টেমে শিখিয়েছিলাম। তাই এখানে দেখতে পাচ্ছ 1 0 মানে এই জায়গাটায়, তাহলে একটা তোমার এই আসছে, আর এইভাবে অ্যাকচুয়ালি তার ডায়াগ্রাম। এবং এখানে তুমি যদি প্লাস মাইনাস করে দুটো কেস বার করো, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে এটা 1 মাইনাস এক্সকে রিপ্রেজেন্ট করছে, আর এটা এক্স মাইনাস 1কে। এবার আমরা এরিয়াটা, এটা এরিয়াই তো, ইন্টিগ্রেশন মানে এরিয়াই, তাহলে 1 থেকে 2-র মধ্যে, তার আমি 1টা এখানে প্লট করছি, আর এখানে মনে করো 2টা এখানে প্লট করছি। তার মানে আমাকে অ্যাকচুয়ালি এইটুকুর ভ্যালু বার করতে হচ্ছে, এইটা এই এরিয়াটা ভ্যালু বার করতে হচ্ছে। এবং দেখো এটা একটা ট্রাপিজিয়াম ফর্ম হচ্ছে কিন্তু, আর আমরা খুব ভালো করেই জানি যে ট্রাপিজিয়াম যে বার করার যে ফর্মুলা, খেয়াল করে দেখো আমি আগে বলে দিচ্ছি, যদি এটা আমাদের ট্রাপিজিয়াম হয় মনে করো, তাহলে এর যে প্যারালাল সাইডগুলোর লেন্থ যদি এটা এ হয়, আর এই প্যারালাল লাইনের অপোজিট যদি বি হয়, আর তাদের মাঝের এই প্যারালাল লেন্থ দুটোর মাঝের সাইড যদি এইচ হয়, তাহলে সেই ক্ষেত্রে এর এরিয়ার বার করার ফর্মুলা কী হয় বলো? a প্লাস বি বাই 2 ইন্টু এইচ। তাই এখানে আমরা তাই দেখতে পাচ্ছি, এখানে প্যারালালটা একটু উল্টো দিকে রয়েছে, তাহলে 1, তাহলে হাইটটা কত? তাহলে এখানে পুট করবো কিন্তু, তার মানে এর এখানে অ্যাকচুয়ালি তোমার সরি আমি ছবিটা একদম ভুল এঁকেছি, উফ, আরে 1,0 তো এটা এক্স অক্ষের উপর পয়েন্ট, ছবিটা ভুল আঁকা হয়েছে, কারণ 1,0 মানে এখানে অ্যাকচুয়ালি একটা এই যাচ্ছে, একটা এই যাচ্ছে, ঠিক আছে? এটা আমাদের 1, আর এটা হচ্ছে আমাদের 2। ও তাহলে তো এটা ত্রিভুজ তৈরি হচ্ছে। যাই হোক, এইটা এইটা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটার, তাই না, 1 থেকে 2, তাহলে এরিয়াটা তাহলে হাফ, ভূমি মানে এই লেন্থটা ডেফিনেটলি 1 দেখতে পাচ্ছ, আর হাইট ভালো করে দেখো এইটা
তাহলে এই ফাংশনটা আমরা এক্স মাইনাস ওয়ান আর এটা ওয়ান মাইনাস এক্স, তাহলে তুমি এখানে পুট করে এক্সের জায়গায় টু, তার মানে হাইট পাচ্ছ ওয়ান, তাহলে ওয়ান, তার মানে এরিয়া তোমার পেয়ে গেলে হাফ, অ্যান্সারও তোমার হাফ। তো দেখো নেক্সট দেখো, এটা ডাইনামিক্সের উপর একটা কোশ্চেন দিয়েছে, খুব সোজা কোশ্চেন ছিল, প্রজেক্টাইল যে চ্যাপ্টার আমাদের আছে সেটা। আর আমরা জানি 9-10 সেকশানে টোটাল অ্যাকচুয়ালি আমাদের ডাইনামিক্সের 10খানা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রজেক্টাইল হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। Two balls are projected respectively from the same point in direction একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি to be horizontal. If they attain the same height, এটা কন্ডিশন দিয়েছে কিন্তু, তাহলে রেশিও অফ ভেলোসিটিস অফ প্রজেকশন। তাহলে এই ক্ষেত্রে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, আর মনে করো এটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ প্রজেকশন, এই ও পয়েন্টটা। তাহলে একটা 30 ডিগ্রিতে আর একটা 60 ডিগ্রিতে প্রজেক্ট করা হয়েছে। তা মনে করো আমি এই একটা এটা 60 ডিগ্রিতে প্রজেক্ট করলাম। হাইট বলতে সেম হাইট বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, যে গ্রেটেস্ট হাইট। সেম হাইট বলতে গ্রেটেস্ট হাইটকে বোঝাচ্ছে। আর এইটা যেটা এখান থেকে এই যে পয়েন্টে ধরো ইন্টারসেক্ট করলো, এটা রেঞ্জ বলা হয়, ও থেকে এ রেঞ্জ, হাইট মানে সেম হাইট। তাহলে এই ক্ষেত্রে এটা সেম হাইট উঠেছে। এটা মনে করো তুমি প্রজেক্ট করেছো কত ডিগ্রিতে, না মনে করছি এটা আমি 60 ডিগ্রিতে প্রজেক্ট করেছি, ঠিক আছে। আর 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিতে প্রজেক্ট করছি, এবং মনে করো এইটা 30 ডিগ্রিতে এইভাবে করেছি, এবং দেখো এইভাবে উঠে মনে করো সে আবার এরকমভাবে নেমেছে। কম নামতে পারে, বেশি নামতে পারে, অন্য জায়গায় মনে করো সেটা রেঞ্জ আলাদা হতে পারে, কিন্তু এই হাইটটা এই ঠিক আছে, এই হাইটটা সেম, এটাই বলতে চাইছে কিন্তু। হাইট বলতে ম্যাক্সিমাম হাইট কিন্তু, হাইট। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, তাহলে এটা আমার 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রথমে যেটা বলেছে খেয়াল রাখতে হবে, প্রথমে তাহলে আমি ছুঁড়েছি কিন্তু 60 ডিগ্রিতে, কারণ এখানে আমাদের সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটিগুলো আসবে কিন্তু। প্রথম যাকে বলেছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি হাই বার করার যে ফর্মুলা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে ভেলোসিটি তুমি থ্রো করছো, অর্থাৎ ইউ স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 2g, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তাহলে আমরা প্রথমে ডেফিনেটলি তাহলে দুটো সেম হচ্ছে, তাহলে আমাদের একটা হচ্ছে কি না ইউএন স্কোয়ার, তাহলে এখানে সাইন স্কোয়ার মনে করলাম থিটা 1 আর 2g, আর ইকুয়াল টু এই u2 স্কোয়ার, আর এখানে এই সাইন স্কোয়ার থিটা 2 হচ্ছে আমার এই 2g। তাহলে এখানে থিটা 1 মানে প্রথমে যেটা আমি প্রজেক্ট করেছি, তাহলে প্রথমে কিন্তু 60 ডিগ্রি নিয়েছি, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। প্রথমে যেটা আমি করলাম অর্থাৎ থিটা 1 সেটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ সেই ক্ষেত্রে u1টা আসছে, u1 মানে ফার্স্ট ওইভাবে মার্কটা করছি আমরা। আর থিটা 2 কিন্তু পরে যে অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে 30 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী তাহলে এখানে 2g আর 2g আমার কেটে গেল, তাহলে আমি এখানে u1 স্কোয়ার আর বাই এই u2 স্কোয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমে ফেস করছে কিন্তু সাইন স্কোয়ার থিটা 2, তার মানে এখানে সাইন স্কোয়ার তোমার 30 ডিগ্রি, আর নিচে তোমার চলে আসছে সাইন স্কোয়ার থিটা 1, তার মানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। আর মানে এটা আমরা তো পরিষ্কার আমি যদি যেহেতু ম্যাগনিটিউড নেব, তাহলে তুমি এখানে u1/u2 করতে পারো, দ্যাট ইজ তুমি সাইন 30 ডিগ্রি আর এখানে সাইন 60 ডিগ্রি করে দিলে। আর সাইন 30 মানে তোমার এখানে হাফ, আর সাইন 60 মানে অ্যাকচুয়ালি √3/2, তাহলে 2 কেটে গেল, তাহলে 1/√3। তাহলে এই ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছ ভেলোসিটির যে প্রজেকশন ভেলোসিটির যে রেশিও 1:√3। কিন্তু এখানে খেয়াল করে দেখো অর্ডারটা কিন্তু, এই জন্য আমি বলেছিলাম যে এটা কিন্তু তুমি সেইভাবে ভুল হচ্ছে, ওই কারণে অর্ডারটা মেনটেন করেনি। এবার তুমি অর্ডারটাকে ইগনোর করো, তাহলে সেই হিসেবে তোমার এটাই কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। আমার মনে হয় ওরা অর্ডারটাকে ইগনোর করেছে, কিন্তু সাধারণত যেহেতু এখানে রেসপেক্টিভলি কথাটা বলে দিয়েছে, খেয়াল রাখতে পারছো, তার মানে প্রথম বল যখন থ্রো করছো 60 ডিগ্রি, আর দ্বিতীয় বল যখন থ্রো করছো 30 ডিগ্রি, তার মানে আমি যখন ভেলোসিটি চাইছি, তাহলে নিশ্চয়ই তাহলে প্রথম বলের ভেলোসিটি ইজ টু দ্বিতীয় বলের ভেলোসিটি, তাই হওয়া উচিত। সেই লজিকে কিন্তু 1:√3 হওয়া উচিত। যাক, কোনো একটা মিস্টেক হয়তো তাদের দিক থেকে হয়েছে, বা তারা ওইটাকে শেষে হয়তো ইগনোর করেছে, সেটাও হতে পারে। তো অ্যাট দ্য এন্ড 1:√3 বা √3:1 বলো, যাই বলো না কেন উত্তর এটাই হবে, 1:√3 পারফেক্ট হওয়া উচিত ছিল। তো দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটাও একটা আমাদের ডাইনামিক্স থেকে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। বলছে বুলেট অফ মাস 0.06 কেজি, খেয়াল রাখবে এখানে ইউনিটটা কেজিতে আছে, ট্রাভেলিং অ্যাট এত, এটাও দেখতে পাচ্ছ সেম ইউনিটে রয়েছে, অর্থাৎ এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে। তারপর দেখো প্যানেট্রেটস মানে ভেদ করছে ডিপলি ইনটু এ ফিক্সড টার্গেট অ্যান্ড ইজ বট টু রেস্ট ইন 0.01 সেকেন্ড, ঠিক আছে, দ্য ডিস্টেন্স থ্রু হুইচ ইট
penetrates the target is। তাহলে আমরা একটু এখান থেকে আমাদের সাধারণত এই বুলেট বা এই ধরনের কোশ্চেনে আমরা বা এখান থেকে আমরা কোশ্চেনটা পুরোটা পড়ে দেখতে পাচ্ছি। সাধারণত আমরা যখন অ্যাকচুয়ালি ডিনামিক্সের কোশ্চেনগুলো পড়ি তখন আমরা দুটো জিনিস খেয়াল করার চেষ্টা করি যখন মোশনের উপর অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো হয়, যে আমাদের অ্যাক্সেলেশনটার নেচারটা কী, অর্থাৎ অ্যাক্সেলেশনটা সেটা কি কনস্ট্যান্ট না সেটা ভ্যারি করছে, টাইমের উপর হোক বা ভেলোসিটির উপর হোক, কারোর উপর ডিপেন্ড করছে। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সেলেশন কিন্তু এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ কারোর উপর কনস্ট্যান্ট এখানে অ্যাক্সেলেশন কিন্তু ডিপেন্ড করছে না। তো সুতরাং এখানে আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলেশনের উপর যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। যদি অ্যাক্সেলেশনটা ভ্যারি করতো, যেমন দেখেছো তোমরা ভেরিয়েবল ফোর্স ক্ষেত্রে, ভেরিয়েবল ফোর্স যে টি স্কোয়ার বা টি টু দি পাওয়ার হাফ বা ডিস্টেন্সের সঙ্গে অনেক সময় অনেক রকমভাবে ফাংশন দিয়ে দেয়, এখানে তো সেরকম কিছু দেয়নি, এটা পড়েও তুমি বুঝতে পারছো। তাহলে এখানে কনস্ট্যান্ট অ্যাক্সেলেশন যখন কনস্ট্যান্ট আসে তখন আমরা যে ফর্মুলাগুলো স্ট্যান্ডার্ড যে ফর্মুলা আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তারপর হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এই টু এফ এস, তারপর ধরো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা হয়। আর এখানে এফটা অ্যাকচুয়ালি মন্দন ত্বরণ হিসেবে কাজ করছে, আর যদি মন্দন হয় তাহলে এফটা মাইনাস হবে। আর এখানে অবশ্যই দেখতে পাবো যেখানে মন্দনে কাজ হচ্ছে, কারণ তার ভেলোসিটি কমে যাচ্ছে এবং অ্যাট দ্য এন্ড সে কিন্তু রেস্টে এসছে, অর্থাৎ ভেলোসিটি তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 120 মিটার পার সেকেন্ড এবং সে ফাইনালি তার ভেলোসিটিকে কমিয়ে দিয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি মন্দনে হয়েছে। যাই হোক, এবারে মনে করছি একটা আমাদের ফিক্সড টার্গেট, তা মনে করো আমাদের এই টার্গেটটা হচ্ছে আমাদের একটা ফিক্সড টার্গেট, ঠিক আছে, এবং এর এটা ফিক্সড টার্গেট, এটা মনে করো এখান থেকে তুমি ওর থেকে ছুটছো বা সেখান বা তার থেকে এই ফিক্সড টার্গেটের ডিস্টেন্স কিছু বলে দেয়নি। মেন ইন্টেনশনটা কি দেখতে হবে, দ্য ডিস্টেন্স থ্রু হুইচ ইট প্যারেন্থেসিস দ্য টার্গেট, অর্থাৎ এখানে মনে করো এই বুলেটটা এখানে গিয়ে আটকে গেছে, ঠিক আছে, আটকে গেছে। তাহলে আমরা কি করব, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা অ্যাকচুয়ালি বার করতে বলছি, অর্থাৎ কতটা ডিস্টেন্স সে অ্যাকচুয়ালি ভেদ করেছে, টার্গেটকে কতটা ভেদ করে সে ঢুকেছে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি বার করতে হবে। তাহলে ডিস্টেন্স বার করতে হবে, তাহলে ফর্মুলা দেখো ডিস্টেন্স কোথায় রয়েছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দু জায়গায় রয়েছে, এস আর এস বার করার দু জায়গায় এসছে, তার মানে আমাদের এখানে আইদার এই রেজাল্টটার হেল্প নিতে হবে বা এই রেজাল্টটা হেল্প নিতে হবে, অর্থাৎ যেটারই হেল্প নাও না কেন এফটাকে বার করতে হবে। দেখো ইউ দেওয়া আছে 120, ভি দেওয়া আছে 0, কিন্তু এফ কিন্তু দেওয়া নেই। তাহলে এবারে এফটা পেতে গেলে তাহলে আমার এই রেজাল্টটা হেল্প নিতে হবে, কেন টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এখান থেকে হেল্প নিয়ে আমি ভি পেয়ে যাব, আর যেই ভি পেয়ে যাব তুমি 2 নম্বর বা এই 3 নম্বর যেটাকে খুশি তুমি ইউজ করে কিন্তু তুমি এই এসটা তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে চোখের সামনে ফর্মুলাগুলো রাখবে, কি ডেটা দেওয়া আছে সেগুলোকে তুমি ইউজ করে খুব সহজেই বলতে পারবে। তাহলে এখানে মাসের কিন্তু কোনো ভূমিকা নেই, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে কি, আর এটা ইন্ডিকেট করছে যে এটা অ্যাকচুয়ালি এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে, অর্থাৎ এখানে মাস তোমার 1 কেজি হোক 2 কেজি হোক আর যাই হোক না কেন এখানে মাসের কোনো অ্যাকচুয়ালি ভূমিকা নেই। তাহলে আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, অর্থাৎ এই যে পয়েন্টটা এই জায়গাটায় আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত, না এখানে দেখতে পাচ্ছি তুমি 120, আমি জাস্ট এই ইউনিটটা লিখছি না, মিটার পার সেকেন্ড। আর এই যে যেই জায়গাটা ভেলোসিটিটা 0 হয়ে গেছে শেষ, এই জায়গাটা এসে থেমে গেছে না, তাহলে আমাদের টার্মিনাল ভেলোসিটি হচ্ছে কি না ভি ইকুয়াল টু 0, এই যে রেস্ট এসছে। আর এখান থেকে যে টাইমটা লেগেছে, আমাদের যে টাইমটা লাগলো এই যে ইউ থেকে ভিতে যেতে গিয়ে, অর্থাৎ 0.01, তাহলে আমরা এখানে মনে করছি আমাদের এই ক্ষেত্রে অ্যাসিলেশন হচ্ছে এফ, অবশ্যই এটা মন্দন হচ্ছে, তার মানে এফটা আমাদের এই ফর্মুলা বসালে নেগেটিভ আসবে, সেই যাই আসুক আমি নেগেটিভ দিয়েই কাজ করব, শেষে আমি নেগলেক্ট করব ডিস্টেন্স বার করার সময়। তাহলে আমরা এখন যদি এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি ব্যবহার করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ভি ইকুয়াল টু 0, ইউ ইকুয়াল টু 120, আর এফ তো আমি বার করব, আর টি হচ্ছে আমার অ্যাকচুয়ালি 0.01। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে এফ ইকুয়াল টু, তাহলে এখানে অবশ্যই মাইনাস, কারণ এটা রিটার্ডেশন হচ্ছে মন্দন হচ্ছে, আর 0.01 দ্যাট ইজ এখানে পাচ্ছি মাইনাস, দশমিক যদি তুলে দাও তাহলে 120, আরও দুটো জিরো ইন্ট্রোডিউস হবে, এবং একক হিসেবে যদি লিখতে চাও মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো নেগেটিভটা এখানে কোনো ব্যাপার না, নেগেটিভ ইন্ডিকেট করছে যে তার মন্দনে চলছে, সেই কারণে। এইবার আমরা ডেফিনেটলি আমার মনে হয় এই ফর্মুলাটাই বেটার, তাই না, ডিস্টেন্স বার করার জন্য। তাহলে আমরা এখন আমাদের যে ডিস্টেন্সটা বলেছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এই 2fs, এটাকে আমরা ইউজ করি। তাহলে এখানে ভি তো 0 ডেফিনেটলি, এখন ইউ স্কোয়ার তার মানে 120, তাই না, এখানে 120 স্কোয়ার হচ্ছে,
আর এখানে আমাদের যদি মানগুলো বসিয়ে দিই, আচ্ছা এখন বসিয়ে দিই কোনো অসুবিধা নেই, 2 ইন্টু এফ তো আমি পেয়েছি, তার মানে এই জন্য মাইনাসটা আগে লিখেছি, কিন্তু তাহলে 1 2 এই 000 আর এই এসটাকে বার করতে হবে। তার মানে আমি এস ইকুয়াল টু পাচ্ছি, সাইড চেঞ্জ করিয়ে নিয়ে, তাহলে দেখো এখানে 120কে আমি দুবার লিখছি, আর এখানে এই 2 ইন্টু 1 2 0 আর একটা 10কেও আলাদা করে নিলাম, 120 120 কেটে গেল, এই একটা 0 এই একটা কাটলো, তাহলে 2 হচ্ছে আমাদের এখানে কিছু একটা 0 কম লিখেছি তাই না, 3টে 0, তাহলে এখানে আমাকে আরেকটা 10 থাকবে 6, তার মানে 6/10, তার মানে 0.6 মিটার, কিন্তু সব কটা অ্যান্সার সেন্টিমিটারে রয়েছে, আর আমরা জানি মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তো 100 দিয়ে গুণ করলেই তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার চলে এলো 60 সেন্টিমিটার। অর্থাৎ এই যে আইডেন্টিফাই করা, একটা মোশনের কোশ্চেন, যখনই কোনো মোশনের কোশ্চেন পাবে তখনই দেখবে যে আমাদের অ্যাক্সেলেশনটা কনস্ট্যান্ট না সেটা ভ্যারি করছে। যদি ভ্যারি করতো তাহলে এখানে অবশ্যই তাহলে বলে দিত এফটা প্রপোর্শনাল টু, বা যাই হোক ডিসপ্লেসমেন্টের সঙ্গে এই অনুপাতে আছে, বা এরকম এইসব কিছু একটা, তো বহু অঙ্ক করেছি আমরা, তাহলে মিউ টু দি মিউ এরকম টাইপের থাকতো না, মিউ এক্স স্কোয়ার, বা শুধু প্রপোর্শনাল টু 1/x², এরকম ইনভার্সলি প্রপোর্শনাল, এরকম বিভিন্ন ধরনের থাকতো। তো এখানে কোনো গল্প আমি দেখতে পাচ্ছি না, তার মানে এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলেশন ইন্ডিকেট করছে, তার মানে এর মধ্যে দিয়ে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট বেরিয়ে যাবে, তাই দেখতে পেলে। তো দেখো বলছে দা স্ট্রেট লাইন, এবং দেখতেই পাচ্ছ স্ট্রেট লাইনগুলোর অবশ্যই এখানে সব 2 ডাইমেনশনাল, তাহলে একদম এটা এইচএস লেভেলের কোশ্চেন, তাই না, এটা 9 10ও সলভ করে দিতে পারে, 9 10ও করানো যেতে পারে। তাহলে আমি একটা ছবি আঁকছি, জাস্ট এটা বলার কিছু নেই, ভার্টেক্সগুলো বার করতে হবে, করে ডিস্টেন্স বার করতে হবে। আবার অনেকে অ্যাঙ্গেল বার করতে পারে, কিন্তু অ্যাঙ্গেল বার করার থেকে আমার মনে হয় ভার্টেক্স বার করে ডিস্টেন্স বার করাটাই বেটার। তাহলে এটা এ মনে করছি, এটা আমি এখানে বি মনে করছি, এটা সি মনে করছি, আর মনে করছি এই লাইনটা যেটা র্যান্ডাম আমি নিচ্ছি, ধরো এক্স প্লাস 3y - 4 = 0, আর মনে করো এটা আমি নিচ্ছি 3x + y - 4 = 0, আর এই ভার্টেক্সটাকে এই সাইডটাকে আমি নিলাম x + y = 0, এবং তুমি সলভ করো, তাহলে তুমি প্রথমে তাহলে এই দুটো সলভ করলে এই ভার্টেক্সটা পাবে, এবং দেখবে ভার্টেক্সটা তুমি পাবে -2,2, তারপর তুমি এটার সঙ্গে এটা সলভ করো, তাহলে দেখবে বি পাবে 2, -2, আর এটার সঙ্গে এটা তুমি যদি সলভ করো তাহলে তুমি পাবে 1,1। তাহলে এইভাবে আমরা এ কোঅর্ডিনেট, বি কোঅর্ডিনেট, সি কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এবং ডিস্টেন্স ফর্মুলা কাজে লাগিয়ে দেখো এবি = আমরা দেখতে পাচ্ছি 4√2, আর বিসি = তুমি অবশ্যই দেখাতে পারবে √10, এবং সিএ = তুমি দেখাতে পারবে অবশ্যই এখানে √10। তাহলে এখানে একটা কিন্তু নান অফ দিস অপশান রয়েছে, অর্থাৎ এখানে সাইড ইকুয়াল হয়েছে বলে তুমি একদম ঝাঁপিয়ে যাবে যে এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, সেরকম কিন্তু নাও হতে পারে, কারণ খুব ভালো করেই জানি যে মনে করো যে 2 আর 2 আর যদি বলি 10, তাহলে এটাকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ফর্ম হবে না, কারণ আমরা জানি যে ট্রায়াঙ্গেল হতে গেলে যে সাইডের যে ফর্মুলা, অর্থাৎ যে কোনো দুটো সাইডের যোগফল সেটা তৃতীয়টার থেকে বড় হতে হবে, কিন্তু এখানে খেয়াল করে দেখো 2 + 2 4, সেটা কিন্তু তোমার ছোটই হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে এটা কিন্তু ট্রায়াঙ্গেল ফর্ম করা সম্ভব নয়। তাই নান অফ দিস একটা অপশান যেহেতু রয়েছে, তাই সেটাকেও কিন্তু জাস্টিফাই করা উচিত। তাহলে সাধারণত আমরা কি করি না, √10 মানে কত, 3 পয়েন্ট সামথিং, এভাবে যদি নিই, এটাও √3 পয়েন্ট সামথিং এরকম, তো ডেফিনেটলি তার মানে এখানে ছোট দুটো সাইড হচ্ছে এইটা। আমরা সাধারণত 3টে চেক করি না, এ বি সি যেটা 3টে থাকে, যে আমরা সাধারণত কি যে দুটো ছোট 3টে রেজাল্টই দেখতে হয়, যে a + b > c, b + c > a, আর c + a > b, এবং মনে করো তুমি 2 3 আর 4, তাহলে সেই ক্ষেত্রে দেখো বড়টার সঙ্গে যারই নেবে না কেন, তাহলে তো যেটা পড়ে থাকবে সেটা তো ছোট হবেই, তাই আমরা বড়টাকে আলাদা করি আর ছোটো দুটো আলাদা করি, এবার দেখি ছোটো দুটোর যোগফল বড়টা থেকে বড় হচ্ছে কিনা, ব্যাস তখনই আমাদের এটা হয়ে যায়। তাহলে এখানে ছোট দুটো কোন দুটো হচ্ছে, বিসি আর সিএ, তাহলে সেই দুটোর যোগফল ডেফিনেটলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বিসি + সিএ > এবি, আর যেহেতু এ বড়, তাহলে এবির সঙ্গে বিসি যোগ করে তাহলে ও তো ছোটোটা থেকে বড় হবে, তার মানে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আর ট্রায়াঙ্গেল ফর্ম করছে এবং তার দুটো সাইড ইকুয়াল, তাই আমি একদম কনফার্ম হয়ে গেলাম এটা কিন্তু আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাই কখনো কখনো কিন্তু বোকা বানানোর জন্য কিন্তু এই যে এরকম টাইপের যেটা দেখলাম 2 2 10, তুমি হট করে দেখলে আইসোসেলিস অ্যান্সার করে চলে এলে, তাহলে ভুল হয়ে যাবে, তোমার সাইকোলজির সঙ্গে তোমার খেলবে,
ঠিক আছে, এই জিনিসগুলোই প্র্যাকটিস করতে করতে এই নান অফ দিস অপশনটা কিন্তু খুবই ভাইটাল। কিন্তু কখনো কখনো ওরা কনফিউজ করার জন্য এরকমভাবে যে দেখে মনে হচ্ছে এটাই হবে, কিন্তু নাও হতে পারে, কারণ প্রপার জাস্টিফিকেশন না করলে কিন্তু বিপদে পড়তে পারি আমরা। তাই এগুলো ছোট্ট ছোট্ট জিনিস হলেও কিন্তু খুব ভালোভাবে এগুলো অবজার্ভ করতে হবে। তো দেখো এখানে একটা আমাদের হোমোজিনিয়াস সিস্টেম দিয়েছে। হোমোজিনিয়াস সিস্টেম আমরা কোনটা বলি না, ডান দিকে যদি জিরো বা যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে, তাহলে হোমোজিনিয়াস সিস্টেমে আমাদের যে সলিউশনের যে নেচার দু ধরনের হয়। একটা হয় আমাদের এই ইউনিক সলিউশন, আর একটা হচ্ছে মেনি সলিউশন, বা আমরা বলে থাকি ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। আর যদি নন হোমোজিনিয়াস হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি তিনখানা কেস হয়। জানি আমরা, একটা যোগ হয় নো সলিউশন, একটা হয় আমাদের ইউনিক সলিউশন, আর একটাতে হয় আমাদের মেনি সলিউশন, বা আমরা বলে থাকি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তাহলে যেহেতু আমরা এখানে হোমোজিনিয়াস সিস্টেম অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম নেই, কারোরই নেই, তো যে কোনো একজনের থাকলে কিন্তু সেটা নন হোমোজিনিয়াস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আইদার ইউনিক সলিউশন আর ইনফাইনাইট সলিউশনের মধ্যে যে কোনো একটা হবে। আর আমরা জানি ইউনিক সলিউশনের ক্ষেত্রে কী করা হয়, তার যে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি সেটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ইউনিক সলিউশন, আর যদি এটা তোমার ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। আর এই ক্ষেত্রে কি হয়ে যায় যে আমাদের এই যে নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে ইউনিক সলিউশন হয় ডেল্টা নট ইকুয়াল টু জিরোর জন্য, আর নো সলিউশন সেটা কিন্তু ডেল্টা ইকুয়াল টু জিরো হলেও হতে পারে, আবার ইনফাইনাইট নাম্বার অফ জিরো হলেও হতে পারে। তাই এরপরে আমাদের আরও ফার্দার ইনভেস্টিগেট করতে হয় এই দুটোর জন্য কোনটা হবে। সেই ক্ষেত্রে আরও ডেল্টা ওয়ান আমরা জানি, ডেল্টা টু, ডেল্টা থ্রি, আরও যে এক্সের রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে, জেডের রেসপেক্টে আরও তিনটে ডিটারমিনেন্ট বার হয়। আর ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে এরা প্রত্যেকেই কী হবে, জিরো হবে। আর নো সলিউশনের ক্ষেত্রে মিনিমাম একজন কী হবে, নট ইকুয়াল টু জিরো হবে। এটা তো আমরা ডিটারমিনেন্ট থিওরি দিয়ে বললাম, এরকম র্যাঙ্ক থিওরি দিয়েও করা যায়। তাহলে আর গসন যে মেথড রয়েছে সেই মেথড দিয়েও, অর্থাৎ এলিমেন্টারি মেথড দিয়েও করা যায়, বিভিন্নভাবে করা যায়। তো যাই অত ডিটেলসে আমরা যাচ্ছি না। তাই আমি বারবারই বলছি, যখনই তুমি কোনো প্রবলেম সলভ করবে বারবার, তখন ওই রিলেটেড শুধু এই কোশ্চেনটা সলভ করে বেরিয়ে গেলে হবে না। এই রিলেটেড যে ধরনের থিওরিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, যতগুলো মেথড রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করতে হবে, যে যদি এটা হোমোজিনাস না দিয়ে নন হোমোজিনাস তাহলে কীভাবে করতাম। তাহলে সেই রেজাল্টগুলো একবার করে কিন্তু চোখ বুলিয়ে নেওয়া উচিত। একটা প্যারামিটার বার করতে বলে যদি দুটো প্যারামিটার বলতো তাহলে সেই অঙ্কগুলো কীভাবে করা হতো সঙ্গে সঙ্গে একটুখানি নোট খুলে দেখে নেওয়া, এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তাই যখনই তুমি কোনো সেট সলভ করবে তখন শুধু এই প্রবলেমটা নয়, সেই প্রবলেম রিলেটেড অন্যান্য প্রবলেমগুলোকেও সঙ্গে নিয়ে ভাববে, এইভাবেই লার্নিং করা উচিত। তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন তুমি পুরো ওই টপিকটা নিয়ে আলোচনা করবে তখন দেখবে অনেকটা ফাস্ট এবং অনেকটা ইজি এবং অনেক কনফিডেন্স পাবে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা তাহলে বুঝতে পারছি আমাদের যে কোফিশিয়েন্ট যে ডিটারমিনেন্ট, তাহলে 1 1 1 এগুলো ক্র্যামার্স থিওরি থেকে আমরা অবশ্যই বলতে পারছি যে এই রেজাল্টগুলো কেন এরকম হচ্ছে। তাহলে A01, তাহলে অবশ্যই তাহলে এখানে ফর মোর দ্যান ওয়ান সলিউশন, তাহলে আমরা জানি একটা সিস্টেমের ইকুয়েশনের এই দুটোর মানে হয় একটা সলিউশন থাকবে, আর মোর দ্যান ওয়ান মানেই কি ইনফাইনাইট সলিউশনকে অ্যাকচুয়ালি সে ইন্ডিকেট করছে। এই ইনফাইনাইট সলিউশনের জন্য আমাদের কোফিশিয়েন্ট যে ডিটারমিনেন্টটা সেটা জিরো, এবং এটাকে তুমি একবার এক্সপ্যান্ডিং করো, এক্সপ্যান্ডিং করলে তুমি আরামসে দেখতে পাচ্ছ যে আমি যদি ফার্স্ট কলামের রেসপেক্টে করি তাহলে এটা 1, তারপরে এ ফার্স্ট কলামের রেসপেক্টে তাহলে একটা কম ক্যালকুলেশন করতে হবে, তাহলে এখানে 1 প্লাস এ ইকুয়াল টু 0, তার মানে তুমি খুব সহজেই বা সবাই পেয়েছো এটা এ ইকুয়াল টু -1। তো দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার্স ইকুয়েশন থেকে দিয়েছে, কারণ আমরা জানি যে y ইকুয়াল টু এই px আর এখানে ফাংশন অফ p, এটা আমাদের ক্লিয়ার্স ইকুয়েশন ইন্ডিকেট করে। আমরা y ইকুয়াল টু px দেখেই বুঝতে পারি, আর এখানে কোনো x কোনো y নেই দেখতে পাচ্ছ, তাই y ইকুয়াল টু px আর এটা একটা ফাংশন অফ p। এবং আমরা এখানে সিঙ্গুলার সলিউশন বলেছে, আবার সিঙ্গুলার সলিউশন বার করার আমরা দুটো মেথড বার করতাম, যে জেনারেল সলিউশনটা যদি কোয়াড্রেটিক হতো, খেয়াল রেখো, দেখো জেনারেল সলিউশনটা যদি কোয়াড্রেটিক হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই নিরূপকটা বার করে অর্থাৎ ডিসক্রিমিনেন্টকে জিরোর সঙ্গে ইকুয়াল করেই চলে আসতো। কিন্তু যদি জেনারেল সলিউশন যদি কোয়াড্রেটিক না হয় তাহলে সেই ক্ষেত্রে যদি নট কোয়াড্রেটিক হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এলিমিনেশন মেথডে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গুলার সলিউশন বার করতাম। এখন লগ, সাইন ইনভার্স, এরকম অনেক ধরনের e টু দি পাওয়ার p এরকম বহু অঙ্ক আমরা দেখেছিলাম নোটে, বা তোমরাও সলভ করেছো হয়তো।
তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে একটা জেনারেল সলিউশন দেখেই তো বোঝা যায় y ইকুয়াল টু সি এক্স প্লাস সি কিউব, তাহলে সি কিউব থাকার কারণে এটা তাহলে নট কোয়াড্রেটিক, তাহলে আমাকে এলিমিনেশন মেথডে যেতে হবে। তাই তার জন্য কি করতে হবে, তার জন্য প্রথম আমাদের কি এটাকে দুদিকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে লেফট হ্যান্ড সাইডটা আমার পি চলে এলো, তাহলে এখানেও আমাদের চলে এলো, আমরা এখানে পি আর এখানে এক্স ইন্টু ডিপি ডিএক্স, আর এখানে পি কিউব মানে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করছি কিন্তু, তাই 3p স্কোয়ার তার সঙ্গে কিন্তু একটা ডিপি ডিএক্স আমার এখানে এলো। এই পি পি কাটবে, এবার এখানে তুমি এই ডিপি ডিএক্স যদি কমন নাও তাহলে তুমি পাচ্ছ এক্স প্লাস এই 3p স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের দুটো পসিবিলিটি, একটা হচ্ছে এই ডিপি ডিএক্স ইকুয়াল টু এই 0, এটা আমি 1 নম্বর দাগ দিলাম, এটা আমি 2 নম্বর দাগ দিলাম, অথবা এক্স প্লাস এই 3p স্কোয়ার ইকুয়াল টু 0। এবং আমাদের যদি এটা জেনারেল সলিউশন বার করতে বলতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতাম, এই 2 নম্বরে হেল্প নিতাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি ইকুয়াল টু সি, আর এটা আমরা তখন এই 1 নম্বরে বসিয়ে দিয়ে আমরা তখন কিন্তু এই ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস অ্যাকচুয়ালি সি কিউ এই জেনারেল সলিউশন তাহলে আমরা পেয়ে যেতাম। এখানে চাইনি, আর আমরা জানি যে ক্লিয়ার ইকুয়েশনের জেনারেল সলিউশন বার করতেই হয় না, জাস্ট পির জায়গা সি পুট করে দিলেই হয়ে যায়। এই কারণে ওরা এতটা সোজা দেয়নি, একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে না আমি তোমাকে সিঙ্গুলার সলিউশন বার করতে বলবো। আর এই যে দেখতে পাচ্ছ যে আরেকটা যে সেকেন্ড ফ্যাক্টরটা যে রয়েছে, এই সেকেন্ড ফ্যাক্টর আর এই অরিজিনাল যে ইকুয়েশনটা রয়েছে এখান থেকে এলিমিনেশন মেথড মানে পিটাকে আমার কি করতে হবে, এলিমিনেট করতে হবে। আর পিকে এলিমিনেট করলে আমরা একটা এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন পাবো, আর সেই রিলেশনটাই অ্যাকচুয়ালি এস্টাবলিশ করে কি, অ্যাকচুয়ালি সিঙ্গুলার সলিউশন। আর যদি জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ দেখো তাহলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা যে এনভেলপ চ্যাপ্টার পড়াই সেই এনভেলপ চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আরও ভালো করে বোঝা যায় যে সিঙ্গুলার সলিউশনের অ্যাকচুয়াল কনসেপ্টটা কী। সেটা আমি আর এখানে আর বললাম না, আমরা তাহলে যাই হোক পিটাকে এলিমিনেট করা আমার এখন চ্যালেঞ্জ। তাহলে আমি এখান থেকে খেয়াল করে দেখো পি স্কোয়ার মানটা বার করে নিলাম, তাহলে -x/3। এবার এটা আমরা 1 নম্বরে পুট করার চেষ্টা করব। তাহলে 1 নম্বরে দেখো ডান দিকে যদি আমি এই পি কমন নিই তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক্স প্লাস এই একটা পি স্কোয়ার তৈরি হলো। এবার এই পি স্কোয়ারের জায়গায় আমি মানটা তাহলে বসাই আপাতত, তাহলে এক্স মাইনাস পি স্কোয়ার মানে x/3। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেট করে পাচ্ছি তাহলে পি ইন্টু এই 2x/3। আমার গোল হচ্ছে এই পিটাকে এলিমিনেট করা, তাই আমি কি করছি আবার এদিকে দুদিকে স্কোয়ার করছি পিকে পি স্কোয়ার করার জন্য। তাহলে এটা পি স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা তোমার হচ্ছে 4x² আর নিচে 9, এই পি স্কোয়ারের জায়গায় আবার আমি আগের মতো এই মাইনাস এই x/3 বসিয়ে দিলাম, তাহলে 4x²/9। এবার তুমি ক্রস গুণ করে দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি এই 27y² আর লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে আসো, আর আমি পেয়ে গেলাম এই 4x³ ইকুয়াল টু 0, অর্থাৎ অপশান আমরা ডি, তাই তো নাকি? হ্যাঁ 27y² 4x³, ইয়েস, অপশান ডি। তাহলে এইভাবে আমরা আজকেও আরও 15টা কোশ্চেন সলিউশন নিয়ে আলোচনা করলাম। আমার মেন উদ্দেশ্য যেটা তোমাদের বোঝানোর, সেটা বারবার বলছি যে যখন একটা অঙ্ক সলভ করবে বাড়িতে, যেমন আমি এই অঙ্কটা সলভ করলাম, দেখো যে কোয়াড্রেটিক হলে কী হতো, নন কোয়াড্রেটিক হলে কী হতো, জেনারেল সলিউশন কী হতো, এর সলিউশন চেয়েছে সিঙ্গুলার সলিউশন। তাহলে এত কিছু বলার আমার কী দরকার ছিল? বলার দরকার হচ্ছে এইভাবেই অ্যাকচুয়ালি বাড়িতেও প্র্যাকটিস করা উচিত, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাদের। আর অবশ্যই থিওরির জন্য আলাদা করে একটা খাতা তৈরি করো, আর প্রত্যেক সপ্তাহে একটা করে টপিককে শুধু থিওরির জন্য রাখো, আর প্যারালালি অঙ্ক যেরকম তুমি প্র্যাকটিস করো, কিন্তু থিওরির জন্য গুরুত্ব দেওয়া শুরু করো। বা ওয়ার্কিং রুল কোনো চ্যাপ্টারে কীভাবে অঙ্কগুলো করতে হয়, অঙ্ক করতে হবে না, শুধু ওয়ার্কিং রুলগুলো নিয়ে আলোচনা করো, তার রেজাল্টগুলো নিয়ে আলোচনা করো, তার ডেফিনেশন নিয়ে আলোচনা করো। আরও প্রতিবার যখন প্র্যাকটিস করবে নতুন নতুন কিছু অ্যাড করতে পারছো কিনা, আরও বইপত্র পড়ো, এইভাবে চর্চায় থাকো।